আসসালামু আলাইকুম, স্বাগতম প্রাইম 24 সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুদ্ধের প্রথম দুদিনে তেহরান ছেড়েছেন 1 লাখ মানুষ, জাতিসংঘ। হামলার শব্দ শোনা গেছে ইরান ও লেবানন থেকে, ইসরায়েল জুড়ে সাইরেন। ইরান যুদ্ধ কেন, তেহরানের পাশে নেই মস্কো। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করল ন্যাটো, তুরস্ক। ইরানে নিহতের সংখ্যা 1000 ছাড়াল, ক্ষেপণাস্ত্র ড্রোনে পাল্টা হামলা অব্যাহত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি প্রাইম 24 সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতিসংঘের দেওয়া সর্বশেষ এবং অত্যন্ত উদ্বেগজনক একটি প্রতিবেদন অনুযায়ী চলমান এই ভয়াবহ সংঘাতের প্রথম মাত্র 48 ঘণ্টার মধ্যে, অর্থাৎ প্রথম 2 দিনে, ইরানের রাজধানী তেহরান এবং এর আশেপাশের অঞ্চল থেকে প্রায় 1 লাখ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে অপেক্ষাকৃত নিরাপদ আশ্রয়ের সন্ধানে অন্যত্র পাড়ি জমিয়েছেন, যা সাম্প্রতিক ইতিহাসে অন্যতম দ্রুততম এবং বিশাল এক মানবিক স্থানান্তরের ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এবং এই বিপুল সংখ্যক মানুষের হঠাৎ শহর ত্যাগের ফলে তেহরান থেকে বেরিয়ে যাওয়ার প্রধান মহাসড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, কারণ সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে নিজেদের পরিবার পরিজন এবং অত্যাবশ্যকীয় জিনিসপত্র নিয়ে যেভাবে পারছেন নিরাপদ দূরত্বের দিকে ছুটে চলছেন। জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক দপ্তর এই পরিস্থিতিকে একটি গভীর মানবিক সংকট হিসেবে আখ্যায়িত করেছে এবং তারা জানিয়েছে যে এই 1 লাখ মানুষের মধ্যে বিশাল একটি অংশ নারী, শিশু এবং বয়স্ক নারীতে অস্থায়ী আশ্রয়, বিশুদ্ধ পানি, চিকিৎসা সামগ্রী এবং খাদ্যের প্রয়োজন দেখা দিয়েছে। তবে যোগাযোগ ব্যবস্থা এবং লজিস্টিক্যাল চ্যালেঞ্জের কারণে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, একটি আধুনিক এবং জনবহুল শহর থেকে যখন মাত্র 2 দিনের ব্যবধানে এত বিশাল সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়, তখন সেই শহরের অভ্যন্তরীণ অর্থনীতি, চিকিৎসা ব্যবস্থা এবং দৈনন্দিন জীবনযাত্রা কতটা চরমভাবে ভেঙে পড়ে। বিশ্লেষকদের মতে এই ব্যাপক পলায়নের মূল কারণ হল শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বড় ধরনের হামলার আশঙ্কা, যা সাধারণ মানুষের মনে এক তীব্র মনস্তাত্ত্বিক ভীতির সঞ্চার করেছে। এবং এর প্রভাব শুধু তেহরানেই সীমাবদ্ধ থাকছে না, বরং পার্শ্ববর্তী প্রদেশগুলোতেও এই বাস্তুচ্যুত মানুষের চাপ গিয়ে পড়ছে, যেখানে আগে থেকেই সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বারবার উভয় পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে, কারণ এই 1 লাখ মানুষের ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার মধ্যে ঝুলছে এবং শীতের আগমনী বার্তার কারণে খোলা আকাশের নিচে বা অস্থায়ী তাঁবুতে বসবাস করা এই মানুষগুলোর জন্য স্বাস্থ্যগত ঝুঁকি আরও বহুগুণ বাড়িয়ে দিচ্ছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি বিশাল চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক মানচিত্রে এখন চরম উত্তেজনার পারদ বিরাজ করছে, কারণ একদিকে যেমন ইরান এবং লেবাননের দিক থেকে একাধিক হামলার জোরালো শব্দ শোনা যাওয়ার খবর আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে ব্রেকিং নিউজ হিসেবে উঠে আসছে, ঠিক তেমনি অন্যদিকে ইসরায়েল জুড়ে বেজে উঠেছে বিপদ সংকেত বা সাইরেন, যা গোটা অঞ্চলটিকে একটি পূর্ণাঙ্গ এবং বিস্তৃত সংঘাতের দিকে টেনে নিয়ে যাচ্ছে বলে সামরিক বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করছেন। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার মাঠ পর্যায়ে রিপোর্টারদের দেওয়া তথ্যমতে, রাতের নিস্তব্ধতা ভেঙে যখন লেবানন সীমান্ত এবং ইরানের দিক থেকে আকাশে উজ্জ্বল আলোর ঝলকানি ও বিস্ফোরণের শব্দ ভেসে আসে, ঠিক তার পরপরই ইসরায়েলের বিভিন্ন শহরে, বিশেষ করে তেল আবিব এবং এর উত্তরের অঞ্চলগুলোতে মিসাইল অ্যালার্ট সাইরেন বাজতে শুরু করে, যার ফলে লাখ লাখ সাধারণ নাগরিক মাঝরাতে ঘুম থেকে উঠে আতঙ্কিত অবস্থায় ভূগর্ভস্থ বোম শেল্টার বা নিরাপদ আশ্রয়ের দিকে ছুটতে বাধ্য হন। এই বহুমুখী উত্তেজনা সম্পর্কে আপনার মতামত কি? এই পরিস্থিতি কি খুব দ্রুত শান্ত হবে নাকি আরও বড় আকার ধারণ করবে? কমেন্ট বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন। ইসরায়েলের বিখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এবং অ্যারো সিস্টেমগুলোকে এই সময় সক্রিয় হতে দেখা যায়, যা আকাশে থাকা অবস্থাতেই একাধিক ধেয়ে আসা বস্তুকে ধ্বংস করার চেষ্টা করে, যার ফলে রাতের আকাশ যেন এক আধুনিক প্রযুক্তির যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। এই পরিস্থিতি শুধুমাত্র এই দেশগুলোর অভ্যন্তরীণ নিরাপত্তার জন্যই হুমকি নয়, বরং এর ফলে বৈশ্বিক অর্থনীতিতেও এর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে এবং মধ্যপ্রাচ্যের আকাশপথ ব্যবহারকারী আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো তাদের ফ্লাইটের রুট পরিবর্তন করতে বাধ্য হচ্ছে, যা গ্লোবাল সাপ্লাই চেইনকে বাধাগ্রস্ত করছে। লেবানন থেকে হিজবুল্লাহ এবং ইরান থেকে সরাসরি এই যে সমন্বিত চাপ তৈরি করা হচ্ছে, তা ইসরায়েলের জন্য একটি দ্বিমুখী ফ্রন্টের চ্যালেঞ্জ তৈরি করেছে,
এবং এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো নিজেদের মিত্রদের রক্ষায় এবং পরিস্থিতি শান্ত করতে জরুরি কূটনৈতিক তৎপরতা শুরু করেছে। তবে মাঠে যে মাত্রায় সামরিক কার্যকলাপ চলছে তাতে সহসাই এই উত্তেজনা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরং সাধারণ মানুষের জীবনযাত্রা এক চরম ভীতিকর অবস্থার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। সংঘাতের মাত্রা যে শুধু ইরান এবং ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ নেই তার সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় যখন ন্যাটো জোটের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য দেশ তুরস্ক তাদের আকাশ সীমার কাছাকাছি ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার ঘোষণা দেয়, যা এই সংঘাতে এক নতুন এবং অত্যন্ত স্পর্শকাতর মাত্রার যোগ করেছে। তুরস্কের ভৌগোলিক অবস্থান অত্যন্ত কৌশলগত, কারণ এটি একদিকে ইউরোপ এবং অন্যদিকে মধ্যপ্রাচ্যের মধ্যে একটি সেতু হিসেবে কাজ করে, এবং ন্যাটো সদস্য হওয়ার কারণে তুরস্কের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরাসরি পশ্চিমা সামরিক জোটের রাডার এবং ইন্টেলিজেন্স শেয়ারিং নেটওয়ার্কের সাথে যুক্ত। তুরস্কের সামরিক বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে যে তাদের আধুনিক রাডার সিস্টেমে একটি অননুমোদিত এবং দ্রুতগামী প্রজেক্টাইলের উপস্থিতি ধরা পড়ার পরপরই দেশের জাতীয় নিরাপত্তা এবং আকাশসীমার সার্বভৌমত্ব রক্ষার্থে তারা স্বয়ংক্রিয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেটিকে সফলভাবে ইন্টারসেপ্ট বা ধ্বংস করতে সক্ষম হয়, যা ভূপাতিত না হলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারত। এই ঘটনাটি আঙ্কারার জন্য একটি বিশাল কূটনৈতিক পরীক্ষার জন্ম দিয়েছে, কারণ তুরস্ক একদিকে যেমন ন্যাটো জোটের ধারা ৫ বা আর্টিকেল ৫-এর প্রতি দায়বদ্ধ, যার মানে হল ন্যাটোর যে কোনো সদস্যের ওপর বা তাদের আকাশ সীমায় হুমকি পুরো জোটের ওপর হুমকি হিসেবে বিবেচিত হতে পারে, ঠিক তেমনি অন্যদিকে প্রতিবেশী রাষ্ট্র ইরানের সাথেও তাদের দীর্ঘদিনের বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক রয়েছে। প্রেসিডেন্ট এরদোগানের সরকার এখন একটি অত্যন্ত সূক্ষ্ম সুতোর ওপর দিয়ে হাঁটছে, কারণ তারা কোনোভাবেই চায় না যে এই ক্ষেপণাস্ত্র ধ্বংসের ঘটনাটিকে ইরান তাদের বিরুদ্ধে সরাসরি সামরিক উস্কানি হিসেবে দেখুক। আবার ন্যাটো মিত্রদের কাছেও তারা প্রমাণ করতে চায় যে নিজেদের আকাশসীমা রক্ষায় তারা সম্পূর্ণ প্রস্তুত। এই ঘটনাটি পরিষ্কারভাবে দেখিয়ে দেয় যে আধুনিক যুদ্ধ প্রযুক্তি এবং দূরপাল্লার মিসাইল ব্যবহারের ফলে সংঘাতের মূল কেন্দ্রবিন্দু থেকে শত শত মাইল দূরের দেশগুলো কিভাবে অনাকাঙ্ক্ষিতভাবে ঝুঁকির মুখে পড়তে পারে, এবং এই পরিস্থিতিতে তুরস্কের এই পদক্ষেপ ন্যাটোর সদর দপ্তর ব্রাসেলস থেকে শুরু করে ওয়াশিংটন পর্যন্ত সবার দৃষ্টি আকর্ষণ করেছে। সবাই গভীরভাবে পর্যবেক্ষণ করছে যে এটি কোনো ভুলবশত ঘটে যাওয়া ঘটনা ছিল নাকি এর পেছনে অন্য কোনো কৌশলগত হিসাব নিকাশ কাজ করছে। সবচেয়ে হৃদয়বিদারক এবং উদ্বেগজনক খবরটি হল ইরানে চলমান এই ভয়াবহ সংঘাতে নিহতের সংখ্যা এরই মধ্যে ১,০০০ ছাড়িয়ে গেছে, এবং আকাশে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে উভয় পক্ষের এই ধ্বংসাত্মক পাল্টা হামলা এখনও অব্যাহত রয়েছে, যা পুরো অঞ্চলটিকে একটি গভীর মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। স্থানীয় হাসপাতাল এবং আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর দেওয়া তথ্য অনুযায়ী চিকিৎসা কেন্দ্রগুলোতে আহত মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে, এবং জরুরি ঔষধ, রক্ত ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকট দেখা দিয়েছে, কারণ টানা হামলার কারণে অনেক গুরুত্বপূর্ণ সড়ক ও সরবরাহ লাইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের কাজের উৎসাহ বাড়াতে পারেন, যাতে আমরা এমন আরও বস্তুনিষ্ঠ খবর আপনাদের সামনে তুলে ধরতে পারি। আধুনিক এই সংঘাতে ড্রোন বা আনম্যান্ড এরিয়াল ভেহিকল ইউএভি এর ব্যবহার যুদ্ধের চিত্রকে সম্পূর্ণ বদলে দিয়েছে। আকাশে সারাক্ষণ ড্রোনের গুঞ্জন সাধারণ মানুষের মনে এক সার্বক্ষণিক আতঙ্কের সৃষ্টি করেছে, এবং এই ছোট দ্রুতগামী ও রাডার ফাঁকি দিতে সক্ষম ড্রোনগুলো দিয়ে অত্যন্ত নিখুঁতভাবে বিভিন্ন স্থাপনায় আঘাত হানা হচ্ছে, যার ফলে বিদ্যুৎ কেন্দ্র, পানি সরবরাহ লাইন এবং যোগাযোগের মতো মৌলিক নাগরিক অবকাঠামো ধ্বংস হচ্ছে। নিহতের সংখ্যা ১,০০০ ছাড়িয়ে যাওয়ার এই মর্মান্তিক মাইলফলক প্রমাণ করে যে সংঘাতটি এখন আর কেবল সামরিক ঘাঁটির মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এর নির্মম শিকার হচ্ছেন নিরীহ বেসামরিক মানুষ, যাদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, এই রক্তক্ষয়ী পরিস্থিতি নিয়ে দফায় দফায় জরুরি বৈঠক করলেও এখন পর্যন্ত কোনো কার্যকরী যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি, কারণ উভয় পক্ষই নিজেদের অবস্থানে অনড় থেকে পাল্টা প্রতিশোধের রাজনীতি চালিয়ে যাচ্ছে। বিশ্লেষকরা সতর্ক করে দিয়েছেন যে এই ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের আক্রমণ যদি শিগগিরই বন্ধ না হয় এবং কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করা না যায়, তবে নিহতের এই সংখ্যা আগামী দিনগুলোতে জ্যামিতিক হারে বাড়তে পারে, এবং এটি কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং বিশ্বশান্তির জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হুমকিগুলোর একটি হিসাবে আবির্ভূত হতে পারে। তাই এখন সবার একটাই চাওয়া, যে কোনো মূল্যে এই ধ্বংসযজ্ঞের অবসান ঘটুক।